আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ ফজলুল হক মনির কর্মচিত্র প্রদর্শনী ও আশ্রয় কর্মসূচির তৃতীয় পর্বের উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধক আমার পিতা শেখ ফজলুল হক মনির, সহযোদ্ধা আমার মুরব্বী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী, আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান জনাব আমির হোসেন আমু এমপি, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সিনিয়র সদস্য, আমার অভিভাবক, বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান, আমার প্রাণপ্রিয় কাকা শেখ ফজলুল করিম সেলিম এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী ও কেন্দ্রীয় কমিটির সকল সহকর্মীবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ, সবাইকে মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাণ ঢালা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই প্রতিষ্ঠাবার্ষিকী একাধিক কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, অন্যদিকে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের শতবর্ষ পূর্তি। স্বাধীনতা ও বঙ্গবন্ধু শব্দ দুইটি এক ও অপরের পরিপূরক। বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতা শুধু অসম্পূর্ণ নয়, অসম্ভব। আজ বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রাণপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয়তা ও রাজনৈতিক দূরদর্শিতার কারণে আমরা ১৩ বছর ধরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। তার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশ হিসাবেও মর্যাদা পেয়েছি। এই নতুন বাস্তবতায় আমাদের দায়িত্ব ও ভূমিকা অনেক গুণ বেড়ে গেছে। ঐতিহাসিকভাবে যুবলীগ সবসময় বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসাবে ভূমিকা রেখেছে, যার একটা উদাহরণ ১৯৮৭ সালের এই ১০ই নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছিলেন যুবলীগেরই নেতা শহীদ নূর হোসেন। আমি প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৫ই আগস্টের বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দ সহ আমার বাবা শেখ ফজলুল হক মনি, আমার মা আরজুবনী সেইনিয়াবাদকে। আমি আরো স্মরণ করছি ১৫ই আগস্টের পর প্রতিরোধ যুদ্ধে শহীদ বগুড়ার খসরু ও চট্টগ্রামের মৌলভী সৈয়দ সহ যুবলীগের অগণিত নেতাকর্মীরা যারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনের সর্বোচ্চ আত্মাহুতি দিয়েছেন। বর্তমান প্রজন্মের যুবলীগকেও
সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের অবকাঠামোমূলক ও উন্নয়নমূলক প্রকল্পগুলিতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসাবে যুবলীগের ভূমিকা রাখা দরকার। প্রয়োজনে দলের মধ্যেও যে কোনো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। যুবলীগ বঙ্গবন্ধুর নীতি আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বদা আপোষহীন। পরিতাপের একটা জায়গা রয়েছে। পরিতাপের বিষয় 13 বছরেও আমাদের দুর্দিনের অগণিত নেতাকর্মী এখনো অবহেলিত এবং নির্যাতিত হচ্ছে। কিছু অসাধু তথাকথিত নেতৃবৃন্দ ব্যক্তি স্বার্থে দলের অনুপ্রবেশকারীদের জায়গা দিয়ে আমাদের পরীক্ষিত এবং দুঃসময় নেতাকর্মীদের বঞ্চিত করছে। এটা সংগঠনের জন্য অপরিসীম ক্ষতিকর। এর মাধ্যমে বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা পুনর্বাসিত হচ্ছে ও দলের ভিতরে ঢুকে আমাদের চরম ক্ষতি সাধন করছে। আমি মনে করি এটা স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির ও বিএনপির সুপরিকল্পিত নকশা আমাদের সংগঠনকে দুর্বল করে আমাদের মধ্যে ফাটল ধরানোর জন্য। এদের বিরুদ্ধেও বর্তমান যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে এবং প্রয়োজনে প্রতিরোধ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে কথা দিচ্ছি যে তৃণমূল থেকে আমরা বঞ্চিত ও যোগ্য নেতৃবৃন্দদেরকে মূল্যায়ন করে এই চক্রান্ত প্রতিরোধ করব। 1974 সালে 4 ফেব্রুয়ারি জাতীয় কংগ্রেসে বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, আত্মশুদ্ধ যুবশক্তির উন্মেষ চাই, আনকোট। যুব সমাজের উপর বঙ্গবন্ধুর ছিল অগাধ বিশ্বাস। আমি মনে করি আমাদের বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে দেশপ্রেম ভিত্তিক রাজনীতি, সততার রাজনীতি ও শোষণমুক্ত সমাজ ব্যবস্থা বিনির্মাণ। আর বঙ্গবন্ধুর স্বপ্ন হচ্ছে অর্থনৈতিক মুক্তি তথা আত্মনির্ভরশীল ও মর্যাদাশীল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। আমি বিশ্বাস করি ন্যায়পরায়ণ এবং সম অধিকারের ভিত্তিতে সমাজ ব্যবস্থা সৃষ্টি করতে যুবলীগ ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুর আত্মশুদ্ধ যুবশক্তি হতে হলে সর্বপ্রথম আমাদের নিজেদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, দক্ষতা বাড়াতে হবে। মনে রাখতে হবে দক্ষতার কোনো বিকল্প নাই। সাফল্যের হর্ষতর পথ খুঁজলে চলবে না। সাফল্য অর্জন করতে হবে যোগ্যতা দ্বারা। আইনের শাসনে বিশ্বাস রাখতে হবে এবং ন্যায়পরায়ণ হতে হবে। যুবলীগের নেতাকর্মীদের বলতে চাই, আমাদের সামনে আমাদের নেত্রীর জ্বলন্ত উদাহরণ, যিনি 4 যুগ ধরে সংগ্রামের মাধ্যমে পৃথিবীর অন্যতম সফল রাষ্ট্রনায়ক হিসাবে আজ সর্বজন স্বীকৃত। তিনি সাফল্যের কোনো শর্টকাট খোঁজে নাই। খুঁজলে তার পিতার হত্যাকাণ্ডের বিচারও তিনি বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচার আইনে বিচার করতে পারতেন। তিনি তা করেন নাই। আপোষ করলে তিনি বিদেশি প্রভুদের সাথে আপোষ করে 2001 সালেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারতেন। তিনি তা করেন নাই। আমরা গর্ববোধ করি যে আমরা বঙ্গবন্ধুর
কন্যার নেতৃত্বে রাজনীতি করি। তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছেন। তার একটা উদাহরণ গৃহহীনদের গৃহদান প্রকল্প। পৃথিবীতে অনেক উন্নত দেশ আছে এবং তারা কোথাও কখনো এইভাবে গৃহদান করে না। তারা শেল্টার দেয় 3 দিনের জন্য, 7 দিনের জন্য টেম্পোরারি শেল্টার। কিন্তু মানুষের বাসস্থানের চাহিদা এইভাবে অ্যাড্রেস করা, এইভাবে পরিপূর্ণ করা, এইটা আমার মনে হয় পৃথিবীতে খুব কম দেশে এটা এইভাবে আশ্রয় দেওয়া হয়। বঙ্গবন্ধু কন্যা সেই অসাধ্য সাধন করছে এদেশের মানুষকে ভালোবেসে তার বাবার স্বপ্ন পূরণ করতে। তিনি যুগান্তকারী উন্নয়নমূলক কাজ করে চলেছেন, যেটা বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে তার পরিকল্পনা ও স্বপ্ন বাস্তবায়নে দক্ষ যুবশক্তি হয়ে যুবলীগ ভূমিকা রাখবে। তাই আমি দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করতে সকল যুবলীগের ভাই বোনদের তাগিদ দিচ্ছি। আমার পিতা আপনাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি অনেক স্বপ্ন নিয়ে এই সংগঠনটি বঙ্গবন্ধুর নির্দেশে সৃষ্টি করেছিলেন। তিনিও চেয়েছিলেন একটা ন্যায় এবং সমতার ভিত্তিতে সমাজ ব্যবস্থা গঠন। যেই সমাজ গঠন বাংলার যুব সমাজ একাধারে কারিগর হিসাবে ভূমিকা রাখবে এবং একই সাথে সমাজ ব্যবস্থার রক্ষক হিসাবেও ভূমিকা রাখবে। তাই আমি মনে করি it's absolutely unacceptable that even at this age সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদের মন্দির ভাঙচুর করা হয়। এটা লজ্জার বিষয়। এটা কি ধরনের সহিংসতা, কি ধরনের অসভ্য সমাজে আমরা বসবাস করি। এর মূলে রয়েছে lack of tolerance. We have to be mutually respectful regardless of religion, political party and gender. আমি প্রত্যাশা করি আমাদের নতুন প্রজন্ম এই মর্মে বুক ধারণ করে একটা প্রগতিশীল বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দিবে। আমি প্রথমেই 2 বছর আগের কথা বলছি। দায়িত্ব নিয়ে একটা বার্তা দিয়েছিলাম যে কাউকে অত্যাচার নির্যাতন করা যাবে না। কারণ আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি সারাটা জীবন অত্যাচার আর শোষণ বঞ্চনার বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। তাই তার বাংলাদেশে তার মানুষ নির্যাতিত হবে এটা মেনে নেওয়া যায় না। এটা বাংলাদেশ আওয়ামী যুবলীগও মেনে নিতে পারে না। তাই আমরা ওই উগ্রবাদী মৌলবাদী শক্তিকে প্রতিহত করব এবং যখনই এরা মাথাচাড়া দিয়ে উঠবে তখনই তাদেরকে ঘায়েল করতে হবে। এটা যে কোনো সভ্য সমাজের সকল নাগরিকের দায়িত্ব, সকল পেশাজীবী সমাজের দায়িত্ব, সিভিল সোসাইটির দায়িত্ব এবং আমাদের সবার দায়িত্ব। পরিশেষে আমার বাবা শেখ ফজলুল হক মনি সম্বন্ধে বলবো, আমরা পারিবারিকভাবে তাকে নিয়ে অত্যন্ত গর্ববোধ করি। গর্ববোধ করি প্রথমত এ কারণে যে তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান। তিনি 6 দফা সহ 60-এর দশকের সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, জেল এবং জুলুম খেটেছেন। দ্বিতীয়ত এবং সর্বোপরি তিনি বীরের বেশে বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে চলে গেছেন। তিনি যদি বেঁচে থাকতেন আর বঙ্গবন্ধুকে যদি আমরা হারাতাম, তাহলে বঙ্গবন্ধুকে রক্ষা করতে না পারার একটা ব্যর্থতার বোঝা তাকে বহন করতে হতো।
সেটা হতো তার জন্য অত্যন্ত কষ্টের এবং মৃত্যুর সমান। তিনি তার ৩৫ বছর বয়সে বঙ্গবন্ধুর বিশ্বস্ত সৈনিক হিসাবে মাথা উঁচু করে হেঁটেছেন। এখনো আমরা তাকে বীরের বেশেই কল্পজগতে বিচরণ করতে দেখি। এখানেই আমাদের সান্ত্বনা, এখানেই আমাদের শক্তি। বহু বছর আমরা কোনো বিচার পাই নাই, বরঞ্চ বেড়ে ওঠার সময় আমরা এটা জেনে বড় হয়েছি যে কোনোদিন হয়তোবা বিচার পাওয়া যাবে না, কারণ ইনডেমনিটি আইন বা কালো আইন করে বিচার বন্ধ করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে আমাদেরকে আরো ধৈর্য ধরতে শিখিয়েছে, আইনের প্রতিও শ্রদ্ধাশীল থাকতে শিখিয়েছে। আমরা আমাদের কর্ম দ্বারা 15ই আগস্টে আমাদের উপর যে অন্যায়, অবিচার ও অত্যাচার হয়েছিল সেটার জবাব দিয়ে যাচ্ছি। সুতরাং সভ্য আচরণ আর গঠনমূলক কর্ম দ্বারাই অন্যায় এবং অবিচারের জবাব দিতে আমরা শিখেছি। বঙ্গবন্ধু ও শেখ মনিকে হারানোর যেই শোক, সেই শোক থেকে শক্তি পরিণত করে, শক্তি থেকে জাগরণ সৃষ্টি করে বর্তমান প্রজন্ম এই সমাজকে মুক্তিযুদ্ধ চেতনা দ্বারা লালিত একটা বিজ্ঞান ভিত্তিক প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে, এই আশাই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী বন্ধুরা, সমবেত সুধীবৃন্দ, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। আমরা আপাতত স্লোগানটি বন্ধ করি। সমবেত সুধীবৃন্দ, সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সফল চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, 1975-এর 15ই আগস্ট যিনি চোখের সামনে নিজের সহোদর, বড় ভাই এবং ভাবিকে ঘাতকের বুলেটে ক্ষতবিক্ষত হতে দেখেছেন, রক্তাক্ত হতে দেখেছেন, নিজের সহোদরকে নিজের বুকের ভিতরে রেখেও বাঁচাতে পারেননি, কাকতালীয়ভাবে নিজেকে বাঁচাতে পেরেছিলেন। ছোট্ট দুটি শিশুকে বুকের ভিতরে আগলে রেখে মানুষ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, সংগ্রামী জননেতা জনাব শেখ ফজলুল করিম সেলিম এখন সবার সামনে বক্তব্য রাখছেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জনাব শেখ ফজলুল করিম সেলিম এখন সবার সামনে বক্তব্য রাখছেন। আমাদের এখানে ঠিক আছে, ওইখানে সমস্যা।
লিডার লিডার আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা, আপনি যদি একটু কষ্ট করে আনমিউট করেন। কিছু সময় সেলিম স্যার কিন্তু আনমিউট করা, মিউট করা। মনিভাই হত্যার পর 15ই আগস্টে মনিভাইকে হত্যার পর এই যুবলীগের যিনি হাল ধরিয়েছিলেন এবং তখন অনেক যুবলীগ নেতা কর্মী কারাগারে ছিল, অনেকে নির্যাতিত হয়েছিল, অনেকে বঙ্গবন্ধুর হত্যায় মনিভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য জীবন দিয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মৌলভী সৈয়দ আর বগুড়ার খসরু, এবং পরবর্তী পর্যায়ে আরো অনেক নেতা কর্মীকে জীবন দিতে হয়েছে। অনেক নাম না জানা যুবলীগ নেতা কর্মী বঙ্গবন্ধু আদর্শ বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। 1972 সালে 11ই নভেম্বর বঙ্গবন্ধুর নির্দেশে আমার শ্রদ্ধেয় বড় ভাই মুজিব বাহিনীর অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ ফজলুল হকের মনি যুবলীগ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু মনিভাইকে দিয়ে এই যুবলীগ গঠন করার প্রেক্ষাপটে তিনি বলেছিলেন যে, মনি, এই বাংলাদেশে আমার ডাকে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা ছাত্র যুবক জীবনের বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারাই পারবে আমার যুদ্ধ বিধ্বস্ত বাংলাকে পুনর্গঠন করতে, এবং তাদের নিয়ে তুমি একটি যুব সংগঠন করো। বঙ্গবন্ধু মনিভাইকে বলেছেন, যুবলীগ হবে আমার দেশ গড়ার প্রধান কারিগর, যারা আমার ডাকে সারা দিয়ে জীবনে বাজি রেখে মুক্তিযুদ্ধকে স্বাধীন করেছে, তারাই পারবে আমার সোনার বাংলা গড়তে। আর সোনার বাংলা গড়তে হলে আমার সোনার ছেলে দরকার। যুবলীগকে বঙ্গবন্ধু সোনার ছেলে হিসেবে সম্বোধনা করেছিলেন, কারণ যুবলীগ যখন গঠন হয় এরা ছাত্রলীগ থেকেই আসছিল। এই ছাত্রলীগ বঙ্গবন্ধু স্বাধীনতা মুক্তিযুদ্ধের ডাকে শুধু সারাই দেয় নাই, বিভিন্ন সময় বঙ্গবন্ধু যে কর্মসূচি, সে ছাত্রলীগের মাধ্যমে বঙ্গবন্ধু গোটা দেশবাসীর কাছে, যেটা উনি নিজে বলতে পারতেন না, তিনি করতেন। 1972 সালে থেকে 75 সালে, এই 3 বছরে এই উপমহাদেশে বঙ্গবন্ধু আদর্শ আর এই যুবলীগকে, মানে এই উপমহাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে তিনি গড়ে তোলেন। তার সাংগঠনিক কার্যকলাপ, তার ক্ষমতা ছিল অসাধারণ, তার রাজনৈতিক প্রজ্ঞা ছিল পাহাড় সমতুল্য। তিনি রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম এবং বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে তিনি নিজেকে প্রমাণ করেছিলেন। তিনি কখনো কোনো ক্ষমতা লোভী ছিলেন না, তার কাছে ছিল বঙ্গবন্ধুর আদর্শ হিসেবে বড় ক্ষমতা। তিনি কখনো লোভী ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধু আদর্শে একদিক রাজনৈতিক সৈনিক। আজকে যুব সমাজকে সেই মনিভাইয়ের সেই আদর্শকে অনুসরণ করতে হবে। তিনি কখনো ভোগের রাজনীতি করেন নাই, তিনি করেছেন ত্যাগের রাজনীতি, এবং সর্বোচ্চ ত্যাগ দিয়ে তিনি এ দেশবাসীকে প্রমাণ করেছেন যে তার কাছে কোনো লোভ লালসা কিছু ছিল না। তিনি ক্ষমতা লোভী হলে তিনি এমপি হতে পারতেন, তিনি মন্ত্রী হতে পারতেন। তার রাজনৈতিক দূরদর্শিতা এত প্রসার ছিল যে অল্প বয়সের ভিতর সারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শেখ ফজলুল হক মনি আলোচিত ব্যক্তিত্ব ছিলেন।
তিনি মন্ত্রী হন নাই, তিনি এমপি হন নাই, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলার কাজে সবসময় নিজেকে নিয়োজিত করেছেন, সেই ছাত্র জীবন থেকে আরম্ভ করে এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন একটি আদর্শ ত্যাগী যুব সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য তিনি তার রাজনীতি করেছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ৭৫ 15ই আগস্ট বঙ্গবন্ধুর সাথে তাকে জীবন দিতে হলো এবং বঙ্গবন্ধু মনি ভাইকে অত্যন্ত ভালোবাসতেন এবং তিনি বলতেন আমার মনিকে তিনি যে ছাত্র জীবন থেকে তিনি মনিভাইকে রাজনীতিতে অন্তর্ভুক্ত করেন। 1960 সালে মনিভাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় MA তে পড়েন তখন বঙ্গবন্ধু তার মেজ বোন আমার মাকে বলেছিল, বুঝি তুমি তোমার মনিকে আমাকে দাও, ওকে দিয়ে আমি রাজনীতি করব, ওর বুদ্ধি সাহস ওর কর্মতৎপরতা, ও একজন আদর্শিক আমার কর্মী হতে পারবে এবং আমি যে স্বপ্ন দেখছি স্বপ্ন ওর মাধ্যমে আমি বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। মনিভাই বঙ্গবন্ধুর মেজ বোন আমার মা বঙ্গবন্ধুকে বলেছিল, বুঝি ভাই তোমার জন্য আমরা সারা জীবন কষ্ট করে যাচ্ছি, তোমার জন্য আমরা কান্নাকাটি করি, তুমি সবসময় জেল খাটতিস, অত্যাচারিত হচ্ছ, নির্যাতিত হচ্ছে, আমাদের কোনো শান্তি থাকে না, সবসময় তোমার জন্য আমরা দুঃখিত করি, তা এর মধ্যে আমার মনিকে আবার তুমি কেন নেবা? বঙ্গবন্ধু তখন বলেন, বুঝি আমার তো কেউ ছিল না, মনির তো আমি আসছি, আমার মনিকে দরকার। মা আর কোনো কথা কয় নাই। 1960 থেকে 63 সাল পর্যন্ত তখন বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তানের অবস্থা ছিল অত্যন্ত খারাপ। আইয়ুব খানের মার্শাল ল বঙ্গবন্ধুকে মাসাদ্দার পর গ্রেপ্তার করে বঙ্গবন্ধু বিরুদ্ধে 8টা মিথ্যা মামলা দেয়। পাকিস্তানিদের একমাত্র শত্রু ছিল হলো বঙ্গবন্ধু। তারা জানতো সবাইকে কেনা যাবে, সবাইকে পারচেজেবল, সবাইকে রোগ লালসা দিয়ে মন্ত্রী MP বানানো যাবে, কিন্তু একটা লোকই ছিল, সে এক ব্যক্তি হলো শেখ মুজিবুর রহমান, তাকে কিছু করা যাবে না। সেই জন্য সমস্ত আক্রমণ, সমস্ত আঘাত, সমস্ত নির্যাতন তার উপর হলো এবং তাকে দুইবার ফাঁসির মঞ্চেও যেতে হয়েছে। কিন্তু বাংলার মানুষের সাথে বঙ্গবন্ধু বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করে নাই এবং কোন বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাপারে তিনি কোনো আপোষ করেন নাই। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু মনিভাই যখন ছাত্রলীগ গঠন করেন তখন মনিভাইয়ের বয়স ছিল খুবই কম। আইয়ুব খান সামরিক শাসক, তখন আইয়ুব খানের সামরিক শাসন, সেই সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং ছাত্রলীগের পুনর্গঠন করা তখন খুব কঠিন ছিল, মানে তার সাংগঠনিক ক্যাপাসিটি সে মনিভাই তখন ছাত্রলীগের সেক্রেটারি হন এবং শাহ মুয়াজ্জেম হোসেন ছাত্রলীগের, এটা যুবলীগ ছেলেদের জানতে হবে, যুবলীগ ভাইরা আমরা তোমাদের জানতে হবে শেখ মুজিব কিভাবে ছাত্রলীগের সংগঠন করে এবং বঙ্গবন্ধু আদর্শকে বাস্তবায়ন করার জন্য ছাত্রলীগের তখন সভাপতি ছিলেন শাহ মুয়াজ্জেম হোসেন। সামরিক শাসনের বিরুদ্ধে কিসের সাউন্ড আসছে তোমার থেকে? সামরিক শাসনের মধ্যে সারা দেশে সামরিক শাসনে সারা দেশে রাজনীতি ছিল নিষিদ্ধ। মনিভাই এই অবস্থার ভিতর তার সহযোগীদের নিয়ে গোপনে এই সংগঠনকে সংগঠিত করতে থাকে, কারণ বঙ্গবন্ধু বলছে সংগঠন একটি রাজনৈতিক দলের হলো 4টে জিনিস দরকার: নেতা, আদর্শ, কর্মী, সংগঠন। সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে আমি কোনো মহৎ কাজ বা বাংলার মানুষের মুক্তির জন্য কোনো কাজ করতে আমার পক্ষে সম্ভব হবে না।
এই সংগঠনকে বঙ্গবন্ধু এই সংগঠনকে গুরুত্ব দেয়। মনি ভাই এই সংগঠনকে আপনার সারা বাংলাদেশে এই যে অনেকে বলে নিউক্লিয়াসের মাধ্যমে ওই যে অনেকে অনেকে বিপ্লবী নেতা হয়ে গেছে, এদের নাম গন্ধ ঠিকানা ছিল না তখন। মনি ভাই এবং তার সহযোগীদের নিয়ে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু যে স্বপ্নটা ছিল বাংলাদেশ, সেইটাকে গোপনে সব জায়গায়, এবং ওই যে আমু ভাই আছে বরিশালে আমু ভাই, এবং সারা বাংলাদেশে এরকম বিভিন্ন জায়গায় সে মনি ভাই এদের সংগঠিত করে যে এদের সাথে থাকা যাবে না, তোমরা সংগঠনকে সংগঠিত করো, বঙ্গবন্ধুর সময় মতো ব্যবস্থা নেবে। এইভাবে বঙ্গবন্ধু ছাত্রলীগকে সংগঠিত করে, এবং সেই ছাত্রলীগ দেখা গেল মাত্র 2-3 বছরের ভেতর, তারপর 62 সালে যখন 61 সালে আবার মার্শাল তুলে দেয়, তখন আইয়ুব খান শিক্ষা কমিশন দিল, হামিদুর রহমান শিক্ষা কমিশন চালু করার একটা ব্যবস্থা করলো। তাতে 3 বছর বিয়ে পড়তে হবে এবং তারপর মাস্টার ডিগ্রি দিতে হবে। এটার প্রতিবাদে ছাত্ররা আন্দোলন আরম্ভ করলো। সেই আন্দোলনে শেখ ফজলুল হক মনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এবং এক পর্যায়ে পুলিশের গুলিতে অজিউল্লাহ আর বাবু নিহত হয়। তখন সেই আইয়ুব খান মার্শাল আইয়ুব খান বাধ্য হয় সেই শিক্ষা কমিশন বাতিল করার জন্য, কিন্তু বাতিল করলো, কিন্তু মনিভাইকে গ্রেপ্তার করলো। মনিভাইকে 6 মাস মনিভাই আপনার তাকে গ্রেপ্তার করা হলো। তারপর আসলো 1964 সালে। 64 সালে এই মোনায়েম খান সমাবর্তন অনুষ্ঠান করলো। তার প্রধান অতিথি কানলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মঞ্জুরুল কাদের। মঞ্জুরুল কাদেরকে দিয়ে যখন কার্জন হলে যখন অনুষ্ঠানে, তখন বলল ছাত্রলীগ এবং মনি ভাই, আসমত আলী শিকদার তার সহযোগী, ওই নিউক্লিয়াসের লোকেরা কিন্তু তখন ছিল না। ওই যে যারা যারা বলে যে উনরা নিউক্লিয়াসে তার দেশ স্বাধীন হয়ে গেছে, এদের কোনো অস্তিত্ব ছিল না। তখন মনি ভাই আসমত আলী শিকদার এবং তার অন্য কর্মীদের নিয়ে আপনার আতিউর রহমান, তারপর ইনায়েতুর রহমান, এই ছাত্র নেতা, এদের নিয়ে এই বললো যে না, মনি ভাই তখন ওই সম্মত হচ্ছে যে তোমাদের এই অনির্বাচিত সামরিক শাসকদের এই ইরাদের দিয়ে, দালালদের দিয়ে আমরা কোনো সার্টিফিকেট গ্রহণ করবো না। ওখানে আন্দোলন শুরু করলো। সেই 64 সালে সেই সংবর্ধন অনুষ্ঠান আন্দোলনে এরা মঞ্জুর কাদেরকে ছাত্ররা বিক্ষোভ করে তাকে টাই ধরে নেমে মঞ্চ থেকে নামালো। মোনায়েম খান পিছনের দরজা দিয়ে পালিয়ে চলে যেতে বাধ্য হলো। কিন্তু ওরা দেখলো যে এই ঘটনার সাথে কারা জড়িত, তখন কিছু ছেলেকে এক্সপেক্ট করলো। আর সবচেয়ে মনি ভাই তখন ঢাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসে ওখানে ল পড়েন। মনি ভাইকে তখন ওখানে এক্সপেক্ট করতে পারে না। তখন মনি ভাই আর আসমত আলী শিকদারের MA ডিগ্রি নিয়ে যায়, কিন্তু মনি ভাই কখনো সেই আপোষ করে নাই যে আমার MA ডিগ্রি ফিরিয়ে দাও। এইভাবে তার মনি ভাইকে দিয়ে বঙ্গবন্ধু বিভিন্ন, এবং ওই শিক্ষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কিন্তু গ্রেপ্তার হয়। আমি যুবলীগ ছেলেদের বলি, শেখ ফজলুল হক মনি সংগঠন তোমরা করো, তারা কত প্রতিকূল অবস্থার ভিতরে সংগঠন করেছে, এবং তাদের আদর্শ কত স্বচ্ছ ছিল, পরিষ্কার চিন্তা চেতনা নিয়ে বঙ্গবন্ধুর যে অর্ডারে তারা দিত, তার জন্য মৃত্যুর মুখোমুখি হয়েছে। ওইখানে থেকে মনি ভাইকে আবার গ্রেপ্তার করা হলো, প্রায় 10 বছর জেলে থাকলো। জেলে থাকায় আসে 6 দফার সময় বেরিয়ে আসলো। 6 দফা আন্দোলনে এই আমু ভাই আছে, আমু ভাইও ঢাকা ইউনিভার্সিটি পড়ে, আমরাও পড়ি। সেই 6 দফা আন্দোলনে মনি ভাইয়ের ভূমিকা ছিল, অগ্রণী ভূমিকা ছিল। তিনি ছাত্রলীগ নেতা কর্মীদের সংগঠিত শুধু করে নাই, আমাদের তখন এই শ্রমিক সংগঠন বলে আমাদের কোনো সংগঠন ছিল না। এই আপনার আদমজিতে মৌলানা সৈয়দ আব্দুল মান্নান, তেজগাঁয় রুহুল আমিন ভুইয়া, ডেমরায় খান শামিয়াবাদ, আব্দুল রাজ্জাক শামিয়াবাদ, তার বাড়ি
গৌর নদী বলেছে, এদের সাথে মনিভাই কথা বলে এই 6 দফা কিভাবে বাস্তবায়িত করা যায় সেই জন্য। আর উনি একটা বইও, মনিভাই একটা 6 দফার উপর বঙ্গবন্ধু দিনে একটা বইও লিখেছিল যে 6 দফা কি আর কেন। উনার মানে রাজনৈতিক প্রজ্ঞা ও দুর্দশা তো অসাধারণ, এবং তার জ্ঞান পরিধি ছিল চিন্তার বাইরে। ওই অল্প বয়সে তিনি সবকিছুই অতি সত্বর গ্রহণ করতে পারলো। তাই 6 দফা দেওয়ার পর বঙ্গবন্ধু যেখানেই মিটিং করে সেইখানেই তাকে গ্রেপ্তার করা হয়। 8টা মামলা দেওয়ার পর বঙ্গবন্ধু সর্বশেষ যখন নারায়ণগঞ্জ মিটিং করে 8ই মে দেশে মানে বাসায় ফেরে, তখন ওইখানে বঙ্গবন্ধু ডিপিআর এ গ্রেপ্তার করে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে হয়। তখন এবং বঙ্গবন্ধুর সাথে আওয়ামী লীগের অনেক নেতাকে নেওয়া হয়। 13ই মে পল্টন ময়দানে আওয়ামী লীগের এক মিটিং এ সেখানে মনিভাই, মিজানুর রহমান, ওই সময় তাজউদ্দিন গ্রেপ্তার হয়ে গেছে। এটা শহীদ নজরুল ইসলাম ছিল ভাইস প্রেসিডেন্ট ছিল, তিনি সব ওইখানে সিদ্ধান্ত হয় যে বঙ্গবন্ধুর মুক্তি এবং 6 দফার দাবিতে হত্যা করা হবে, আইবের বিরুদ্ধে হত্যা। সেই সময় এটা একটা অসাধারণ কাজ। মনিভাই এই হত্যা যাতে সাকসেসফুল হয় সেই জন্য সবাইকে সংগঠিত করে, ছাত্র, শ্রমিক এবং বারবার একবার হচ্ছে তো সায়েন্স মিটিং ফজলুল হকের বিভিন্ন জায়গায় যাইয়ে ছাত্রদেরকে সংগঠিত করলো। এবং 8ই মে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পর এই আন্দোলনের নতুন ধারা 7 জনে ঐতিহাসিক আপনার হত্যা হয়। নারায়ণগঞ্জের থেকে আসলে সেখানে গুলি করা হয়, তেজগাঁয় গুলি করে, মনুমিয়া নামে 11 জন মারা যায়। মানুষ স্বতঃস্ফূর্ত হত্যার পালন করে, কোনো কিছু মানে না। এক পর্যায়ে দেখা যায় যে আরো গুলি হয়, এই আপনার এই যে যাত্রাবাড়ির এখানে গোড়াগুলি হয়, অনেক লোক আহত হয়, অনেক লোক মারা যায়। কিন্তু সরকার বলছে 11 জন না, প্রায় 50 থেকে 60 জন লোক সে নিহত হয়। কিন্তু আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে। এবং এরপর তো আইবি বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে, তখন গ্রেপ্তার করবো কাগজতলা ষড়যন্ত্র মামলা দিল। ওইখানে বসেও বঙ্গবন্ধু মনিভাই ওইখান থেকেও আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন সময় বিভিন্ন রিপ্লেট দিয়ে যে বঙ্গবন্ধুকে এক পর্যায়ে জামু ভাই আসে যে ঠিক হলো যে মনিভাই বঙ্গবন্ধুকে এখান থেকে বের করে জেল থেকে বের হয়ে আসবে বঙ্গবন্ধু, এবং ভূতের বাড়িতে মনিভাই ওখানে যাবে, কারণ বঙ্গবন্ধুকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে। এইরকম একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ভূতের ওইটা হলো কি যে এসে আলু বাজারে আমু ভাই থাকতে, যে আমু ভাইয়ের ওই সাথে যাবে, ওইখানটা বঙ্গবন্ধুকে সারিয়ে ছেড়ে নিয়ে জেলখানা থেকে বঙ্গবন্ধু ছেড়ে নিয়ে তিনি মানে চলে যাবে, কারণ তারা আগরতলা কনস্পিরেসিকে দেখা যাবে। পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু বললো যে না, আমি যাব না, আমি এইখানেই থাকবো, আমি আমার জনগণকে ছেড়ে আমি কোথায় যেতে পারবো, আমি যাব না। তারপর সেই কর্মসূচি করা হয়েছিল। এটা অনেকে জানে না, এটা মামি জানতো, আহমবাই জানতো, এবং আমি জানতাম। আমার মাধ্যমেই মামির কাছে এই কনভে করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু শেষ পর্যন্ত রাজি না হয়ে এবং তাকে বঙ্গবন্ধু আগরতলা কনস্পিরেসিকে তাকে ফাঁসি দেওয়ার চিন্তা করা হলো। যাই হোক, ফাঁসি তাকে সেই আন্দোলনে গণ অভ্যুত্থান হলো। সে অনেক কথা, সেই বিস্তারিত না দিয়ে গণ অভ্যুত্থানে পর মনিভাই 3 বছর পর বের হলেন। 69 গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধু বেড়ে প্রথম আওয়ামী লীগ অফিসের নিচে বঙ্গবন্ধুর নির্দেশে আপনার বাংলার মানি সাপ্তাহিক পত্রিকা এবং নির্বাচন সামনে রেখে কি কি করণীয় সেই বিষয়গুলো নিয়ে বঙ্গবন্ধুর সাথে মনিভাইয়ের কথা হতো। আর মনিভাইকে যে দায়িত্ব দিল সেই দায়িত্বগুলো মনিভাই পালন করত। এবং ওই সময় বঙ্গবন্ধু মনিভাইকে বলছিল যে আমি নির্বাচনে জিতবো, কিন্তু আমাকে ক্ষমতা দেবে না, সুতরাং তোমাদের যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধের জন্য তোমরা মানসিক প্রস্তুত থাকো। এবং 69 গণ অভ্যুত্থানের পর মনিভাই যখন 70 নির্বাচন আসে, সেই নির্বাচনে মনিভাই করছেন কি, এই নির্বাচনে বঙ্গবন্ধু বলে যে মনি, তুই আমার এই নির্বাচনে ইশতেহারটা মানে যে ঘোষণাপত্র এটা তুই তৈরি কর। মনিভাই বাংলা আমাকে আরামবাগে বসা বইছে, রাত দিন খেটে
সেই আওয়ামী লীগের সেই ঘোষণাপত্র, সেইটা ইলেকশনে কি কি করতে হবে, কি কি চায়, সেই ইলেকশনে সেই কাজটা করো। এবং বঙ্গবন্ধু এই বার্তা সব জায়গায় 70-এ যখন 71-এ মুক্তিযুদ্ধে যখন 70-এ আওয়ামী লীগ জয়লাভ করে, বঙ্গবন্ধু মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পায়, তখন মনিভাই বাংলা বাহিনী থেকে মুজিব বাংলা, বাংলা মুজিবে বিরাট হেডিং করে দেয়। এবং 71-এ মুক্তিযুদ্ধে যখন ইয়াহিয়া খান ক্ষমতা না দিল, ক্ষমতা না দিয়ে ক্ষমতা না দিয়ে যুদ্ধ ঘোষণা করলো, তখন মনিভাই ভারতবর্ষে চলে যায়। সেখানেও এই বাংলার বাণী এবং তার পরবর্তী পর্যায়ে স্বাধীনতার পর তিনি বাংলার বাণী দিয়ে বঙ্গবন্ধুর কর্মসূচি বিভিন্ন জায়গায় করতেন। এবং 73 সালে তিনি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি সিনেমা পত্রিকা করেন। 74 সালে তিনি আপনার 74 সালের সাথী হিসেবে বাংলাদেশ টাইম 3টা পত্রিকা গেছে। তার তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, তার দেশপ্রেম, তার শিক্ষাগত যোগ্যতা ছিল অসাধারণ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন এই বাংলায় বিভিন্ন ষড়যন্ত্র চলছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রতি বিপ্লবীরা যে ষড়যন্ত্র করছে, বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশে কি করতে হবে এ ব্যাপারে তিনি বাংলার বাণীতে ধারাবাহিক কিছু লেখা লিখেছিলেন। তিনি লিখেছিলেন, বিপ্লবের পর প্রতি বিপ্লব আসবে, মনিমের আমরা দিয়ে মুজিবের শাসন চলবে না। বঙ্গবন্ধু আসার আগে, বঙ্গবন্ধু আসার আগে এখানে স্বাধীনতার যুদ্ধে যে সমস্ত সরকারি আমলারা চাকরি করতো, তারা পাকিস্তানের পক্ষেই কাজ করেছিল, ম্যাক্সিমাম 95%। মনিভাই বলতেছিল যে এদের দিয়ে, এই মুজিবের আমলা দিয়ে মনিমের শাসন চলবে না, এদের চিন্তা চেতনা ধ্যান ধারণা হলো পাকিস্তানি, সুতরাং নতুন প্রশাসন করতে হবে। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে ওই সময় আমার বঙ্গবন্ধু আসার আগে সরকার ওদের যারা এখানে কোনো স্ক্রুটিনিং না করে, ভেরিফিকেশন না করে, যে যারা এখানে সরকারি চাকরি করতে তাদের চাকরি কন্টিনিউশন অফ দ্য সার্ভিসেস দিয়ে দিল। সুতরাং কারা পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক করছে, কারা করছে না, এটা আর কোনো এই ব্যাপারে মনিভাইয়ের সাথে তখনকার সরকারে বঙ্গবন্ধু আসার আগে তাজউদ্দিন সাহেবের সাথে এবং এদের সাথে মনোমালিন্য হয়। মনিভাই যে চ্যালেঞ্জ করে যে আপনারা এখানে কেন এটা করছেন, এরা তো সব পাকিস্তানি ভাবাপন্ন লোক, এখন রাতারাতি তারা বাংলাদেশি পক্ষে আছে, এরা পাকিস্তানের জন্য কি কি করছে সেটা আগে ইনকোয়ারি না করে তাদের চাকরি আপনারা কন্টিনিউশন দিয়ে দিলেন। এটা কোনোভাবেই দেশের জন্য ভালো হলো না, বঙ্গবন্ধুর জন্য ভালো হলো না। বঙ্গবন্ধু ফিরে এসে বঙ্গবন্ধু বললো যে মনি, এখন এতে তো কন্টিনিউশন দিয়ে দিছে, তাহলে তখন ওই যে 73-তে আপনার মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যে সমস্ত ছাত্র যুবকরা বিভিন্ন জায়গায় ছিল, তাদের আইনে ওই বিসিএস ক্যাডার সার্ভিসে যে একটা ভাইবে দিয়ে তাদের 300 লোককে প্রথম নেওয়া হলো। এবং পরবর্তী বঙ্গবন্ধু যে আপনি ছিলেন না, বঙ্গবন্ধুকে মনিভাই বললো আপনি ছিলেন না, আপনি আসার আগে বাংলায় মুক্তিযুদ্ধরা বিভিন্ন থানায় ছিল, বিভিন্ন জেলায় ছিল, একটা ডাকাতি হয়নি, একটা খুন হয়নি, একটা লুট হয়নি, এরাই পারবে প্রশাসন চালাতে, এদের দিয়ে আপনারা প্রশাসন চালাতে। এইভাবে মনিভাই বঙ্গবন্ধুকে যেটা ভালো মতো করবে সেটা বলতে কোনো সময় দ্বিধা করতে হবে। যখন দেখলো যে ষড়যন্ত্র আসছে, একদিক দিয়ে প্রতি বিপ্লব, আর একদিকে বঙ্গবন্ধুর হাতে করে ছাত্রদের একটি অংশ জাতীয় বৈজ্ঞানিক সমাজতন্ত্র করে প্রতি বিপ্লবের সাথে হাত মিলিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তখন মনিভাই বলে যে বিপ্লবের পর প্রতি বিপ্লব আসবে, আর মনিমের আমরা দিয়ে মুজিবের শাসন চলবে না। এখনই আমাদের সতর্ক করতে হবে, না হলে এরা আমাদের উপর আঘাত আনবে। মনিভাই রাজনৈতিক দূরদর্শিতা এত প্রখর ছিল। এবং আর একটা কথা বলছে, শেখ মুজিবের তাবিজ আর কতদিন আমরা ব্যবহার করব? এই তাবিজ ব্যবহার করব কেন? তাকে ব্যবহার করে আমরা আর কতদিন চলবো? তাকে তার কাজ করতে দিই আমরা আমাদের কাছে। তিনি পত্রিকায় হুঁশিয়ার করে দিয়েছিলেন, এখনো যদি এই অবস্থার প্রতিকার না করা হয় তাহলে
আপনার পাকিস্তান ফেরত আমলারা এবং উচ্চ বয়সের সামরিক অফিসাররা এবং প্রতিবিপ্লবে এক হয়ে শেখ মুজিবের উপর আঘাত আনবে। মনি ভাই এ কথাও লিখেছিলেন। পরবর্তী পর্যায়ে দেখা গেল সেই ঘটনা গেল। সুতরাং 1975 সালে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, শেখ ফজলুল হক মনিকে হারিয়েছি, এবং স্বাধীনতা বিরোধী শত্রুরা বুঝতে পেরেছিল যে শেখ ফজলুল হক মনিকে মারতে হবে, বঙ্গবন্ধুকে মারতে হবে, শেখ ফজলুল হক মনিকে মারতে হবে। তারা তো আর কাউকে মারতে যায়নি। আমাদের পরিবারের 18 জন লোককে সেদিন মেরেছে। সেদিন যদি বঙ্গবন্ধুর মারার আগে আমাদের বাড়িতে মনিভাইকে বঙ্গবন্ধু শুনে গেছে যে মনিভাইকে মারা হয়েছে। মারুফ যখন জামালের সাথে কথা বলে মনিভাইকে মারা যাওয়ার পর ফোনে, তখন বঙ্গবন্ধু ওখানে ছিল তার রুমে। জামালকে মারুফ বলে যে মনিভাইকে মেরে ফেলছে, তখন বঙ্গবন্ধু দিক দিয়ে বলে আমার মনিকে মেরে ফেলছে। মানে সে তার মনিকে যে কত ভালোবাসতো। মনিভাই কোনোদিন কোনো ক্ষমতার জন্য রাজনীতি করেনি। 35 বছর এই বয়সে তিনি রাজনীতি অঙ্গনে এক আলোচ্য ব্যক্তিত্ব হয়ে উঠেছে। তিনি 5 বছর জেল কাটিয়েছেন। বঙ্গবন্ধু 55 বছরে 13 বছর জেল কেটেছেন। মনিভাই 35 বছরের ভিতর 5 বছর জেল। আজ যুব সমাজকে শেখ মনিকে জানতে হবে, বঙ্গবন্ধুকে জানবে। শেখ মনিকে ত্যাগ, শেখ মনির দেশপ্রেম, শেখ মনির প্রজ্ঞা এবং আদর্শকে তাদের অনুসরণ করতে হবে। খালি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গর্ব তোমার এরা সে মনিভাই ছেড়ে পরশে স্লোগান দিয়ে মনিভাইয়ের জন্য জীবন দিয়ে কিন্তু 15ই আগস্ট থেকে জীবন দিয়ে অনেকেও দিয়েছিল। বঙ্গবন্ধু যেখানে আমরা আসি সেখানে বঙ্গবন্ধুর কবরে গিয়েছিল, কিন্তু একটা লোকও বঙ্গবন্ধুর জন্য একটা পজিশন তারা বের করে নাই। তো সুতরাং এটা আদর্শকে গ্রহণ করতে হলে নিজেকে ত্যাগের স্বীকার করতে হবে। ত্যাগ হচ্ছে সবচেয়ে বড় আদর্শ। যাদের ত্যাগ আছে তাদের কোনো মৃত্যু নাই, তারা সারা জীবন জেগে। মানুষের জন্য যারা ভালোবাসে তাদের মৃত্যু নাই। বঙ্গবন্ধুর কোনোদিন মৃত্যু হবে না। এই বাংলার মাটিতে বাংলা যতদিন থাকবে বঙ্গবন্ধুর কোনোদিন মৃত্যু হবে না। তার জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত্যু জন্ম অনেক বড়। আর জীবিত যুব সমাজের চেয়ে মৃত শেখ মুনি অনেক শক্তিশালী। সুতরাং এই শক্তিকে ধারণ করতে হবে। শেখ মুজিব সম্পর্কে হয়তো আমরা অনেক কিছু জানি না, অনেক অপপ্রচার করছে দীর্ঘদিন পর্যন্ত, কিন্তু শেখ মুজিবের মূল্যায়ন আমরা না করলেও 1971 মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবকে মূল্যায়ন করেছিল জেনারেল রোবান, যিনি মুক্তিযুদ্ধে আমাদের মুজিব বাহিনীকে ট্রেনিং দিয়েছিল, এবং জেনারেল রোবান ছিল গেরিলা ওয়ারফেয়ার একজন অভিজ্ঞ ইন্ডিয়ান আর্মির একজন সৈনিক। 1971 সালে শেখ মুজিব বঙ্গবন্ধু যখন স্বাধীনতা ঘোষণা করলেন, দেশ তখন সবাইকে চলে যেতে বললেন। মনিভাইও চলে গেল, আমুভাইও গেল, আমরাও চলে গেলাম, সব উপারে চলে গেলাম। ওখানে মুক্তিযুদ্ধ করার জন্য কি কি করণীয় এটা আগের থেকে ঠিক করা হয়েছিল। তা 1971 সালে ওই যে বিএলএফ যেটা নিউক্লিয়াস তৈরি করে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট যেটা করা হয়েছিল, সেটাকে মুজিব বাহিনী হিসেবে ঘোষণা দেওয়া হলো। যুদ্ধের সময় ইন্ডিয়া সরকার আমাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে চায়, আমাদের সবার সহজে মনিভাইয়ের সাথে জেনারেল উবানের বৈঠক হয়, এবং মনিভাই তখন পূর্বাঞ্চলের দায়িত্ব গ্রহণ পালন করেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও পার্বত্য চট্টগ্রাম। পাকিস্তানিদের বিরুদ্ধে মনিভাই যুদ্ধ পরিচালনা করেন, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এলাকায়। আমার 16 ডিসেম্বর স্বাধীন হওয়ার আগেই শেখ ফজলুল হক মনির নেতৃত্বে মুজিব বাহিনী রাঙ্গামাটিকে 1 ডিসেম্বর মুক্ত করেন। শেখ মুনি
মূল্যায়ন আমরা কত করতে পারছি জানি না, তবে শেখ মুজিব সম্পর্কে জেনারেল ওবানের মূল্যায়ন কি করেছিল তা আমি তুলে ধরছি। জেনারেল ওবান ছিলেন গেরিলা বাহিনী প্রধান। তিনি তার বইতে শেখ মুজিব সম্পর্কে লিখেছেন, মনি সাহেবের সাথে আমার যখন প্রথম আলাপ হয় তখন ধারণা হয়েছিল শেখ মুনির গেরিলা যুদ্ধে একজন অভিজ্ঞ সৈনিক। এবং এটা জেনারেল ওবান তার বই আছে, বইটা এখানে আমার কাছে আসছে, সেই বইতে তিনি লিখেছেন। সুতরাং মনিভাই বেঁচে থাকলে আজকে বাংলাদেশ, বঙ্গবন্ধু মারা গেছেন, মনিভাই মারা গেছেন, বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজগুলো মনিভাই বেঁচে থাকলে এর অনেক আগেই আমরা সেগুলো করতে পারতাম। এবং তিনি জীবনে কোনোদিন সুখ শান্তি ভোগ করেন নাই, বঙ্গবন্ধুর মতনই কষ্ট করে গেছে। সুতরাং তার আদর্শকে যুবলীগ, মনিভাই যুবলীগ হবে না, তার আদর্শকে যুবলীগকে কর্মী নেতাদের অনুসরণ করতে হবে। আর কোন অসম্প্রদায়, মনিভাই ছিলেন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক এবং বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, সমাজতান্ত্রিক আন্দোলনের একজন সংগঠক। সুতরাং বঙ্গবন্ধু যে সংবিধানের যে চার মূল স্তম্ভ, যে গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, মনিভাই সেটা বিশ্বাস করতেন এবং অন্তর দিয়েই বিশ্বাস করতেন। বঙ্গবন্ধু যেটা বিশ্বাস করতেন, যেটা মনিভাইকে বলতেন, মনিভাই সেটা। আজকে মনিভাই নাই এবং আজকে মনিভাই ছেড়ে যে পরশ, এদেরও এখানে আসার কথা না। আল্লাহর ইচ্ছে আজকে এখানে বেঁচে থাকাই কঠিন ছিল আমাদের 15ই আগস্টের পর। পরিবারে এতগুলো মনিভাইকে মারলো, ওর মাকে মারলো, ওদেরও মানুষ হওয়ার কথা ছিল। আল্লাহ আশীর্বাদে আপনাদের সাথে ওরা আজকে মানুষ হয়েছে, আজকে তার বাপের সংগঠন তার হাতে। আমি তাকে বলবো, তোমার কিছুই পাওয়ার নাই, তোমার কিছুই চাওয়ার নাই, তুমি তোমার বাপের আদর্শকে অনুসরণ করো এবং বাপ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন, সোনার বাংলা গড়বে, বঙ্গবন্ধু সেই স্বপ্ন, সেইটা প্রতিষ্ঠা করার জন্য তুমি কাজ করবে আমি বিশ্বাস করি। আমরা শুধু কার্তিকে লালন পালন করে আনছি, দেখছি তোমাকে জীবনে যে আজকে এই পর্যায়ে তোমরা আসবা, তোমরা নিজেরও কখনো ভাবতে পারো নাই। শুধু আল্লাহ সব শক্তিমান, আল্লাহ সব পারে। তুমি ন্যায়, সত্য ও আদর্শ এবং তোমার বাপের কথা চিন্তা করে তুমি যুবলীগের সংগঠিত করো। সত্যের জয় হবি, মিথ্যা পরাজিত হবি, নিশ্চয়ই তুমি জয়ী হবা। এই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা করার জন্য মনিভাই যে যুবলীগ গঠন করতেছিল, তুমি সেটা পারবা, এই বিশ্বাস আমাদের আছে। তোমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, লেখাপড়া আছে, সবই আছে। আর কি, তোমার এইটাই সবচেয়ে বড়। আর হলো শেখ মুজিবুর মনির সন্তান তুমি, এর চেয়ে বড় পাওয়ার তোমার আর কিছু নাই। ভালো থেকো। এবং যুবলীগ নেতা কর্মীদের বলি যে এখন চাঁদাবাজ, সন্ত্রাসী, সাম্প্রদায়িক শক্তি এবং যারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে সেই জামাত এবং সেই বঙ্গবন্ধুর খুনিদের কোনো সম্পর্কের সাথে জড়িত কেউ জানি যুবলীগে কোন সংগঠনে আসতে না পারে, সেদিক থেকে সবাইকে সজাগ থাকতে হবে। ইনশাল্লাহ আমরা সত্য ন্যায়ের জন্য সংগ্রাম করছি, আমরা আদর্শের জন্য, মানুষের জন্য সংগ্রাম করছি। আমাদের জয় হবেই। হয়তো সময় সময় কিছু ঘাত প্রতিঘাত আসতে পারবে, যদি আল্লাহ সহায়ক থাকে তাহলে কোনো ঘাত প্রতিঘাত কেউ প্রতিহত করতে পারবে না। আজকে 25টা বার্ষিকে আমি তোমাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই। আমার নেতা আমু ভাইকে আমি বলবো যে আপনি আরো গুরুত্বপূর্ণ ভাবগম্ভীর পরিবেশে, আপনার সাথে মনিভাইয়ের একটা গভীর সম্পর্ক ছিল সব সময় এবং মনিভাইকে আপনি আরো বেশি কাছে থেকে দেখেছেন। আমার ভাই হিসেবে তো আমি দেখেছি, আপনিও এদেরকে, এই যুব সমাজকে মনিভাইয়ের চিন্তা চেতনার প্রতিফলন যাতে করতে পারে সেই ব্যাপারে আপনি দিক নির্দেশনা দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। আর আজকের অনুষ্ঠান সফল হোক সেটা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতের। ধন্যবাদ। আমার বক্তৃতা হবে
সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মশিউর রহমান চপল। সংগ্রামে উপস্থিতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, শোষক এবং শোষিত। আমি শোষিতের পক্ষে। সেই আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ মানবতার পরশ বুলিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আজকের এই আশ্রয়ন কর্মসূচি এবং কর্মচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এই পর্যায়ে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখবেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী, শহীদ শেখ ফজলুল হক মনির ঘনিষ্ঠ সহচর, সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সফল চেয়ারম্যান, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একজন জীবন্ত এনসাইক্লোপিডিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সুযোগ্য সদস্য জনাব জননেতা আমির হোসেন আমু এমপি। বক্তব্য রাখবেন জননেতা আমির হোসেন আমু এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির যোগ্য উত্তরসূরি জ্যেষ্ঠ সন্তান অধ্যাপক ফজলে শামস তাপস, যার নেতৃত্বে আজকে যুবলীগ একটি আদর্শ সংগঠনের রূপ লাভ করছে এবং দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে, আমাদের সেই প্রিয় স্নেহধন্য ফজলে শামস তাপস। আজকে সবার প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় ঘনিষ্ঠ শেখ ফজলুল হক মনির ছোট ভাই শেখ ফজলুল করিম সেলিম, যিনি বারবার নির্বাচিত সংসদ, সাবেক মন্ত্রী এবং বিশিষ্ট পার্লামেন্টারিয়ান এবং যুবলীগের সাবেক চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য। তিনি বক্তব্য রেখেছেন। আমি তার বক্তব্যের সাথে দীর্ঘ বক্তব্য রেখেছেন, অত্যন্ত সুন্দরভাবে তিনি যুবলীগ এবং শেখ মনির কথাগুলি তুলে ধরেছেন। আমি তার সাথে কিছু সংযুক্ত করব, আমি বক্তব্য বাড়াবো না। আজকে আমি সর্বপ্রথম মুজিব বর্ষে জাতির জনক যার নির্দেশে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার সাথে ১৯৭৫ 15 আগস্টের কালো রাত্রে তার পরিবার, বিশেষ করে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ যারা শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। সাথে সাথে বঙ্গবন্ধুর হত্যার পূর্বে বঙ্গবন্ধুর হত্যা নিষ্ফল হয়ে যাবে যদি না শেখ মনিকে হত্যা করা হয়, এই উদ্দেশ্যে নিয়ে যারা সেই দিন শেখ মনিকে তার অন্তঃসত্ত্বা স্ত্রী সহ হত্যা করেছিল, আমি সেই শেখ ফজলুল হক মনি এবং তার সেই অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনির বেদি আত্মা মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতা নসিব করুন। আজকে যুবলীগ সম্পর্কে বলতে গেলে তার আগে যুবলীগের প্রতিষ্ঠাতা নিয়ে কথা বলতে হবে। তার কারণ, কেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কি ছিল তার গুণ যে সদ্য স্বাধীন দেশে এত বড় একটি সংগঠনের দায়িত্ব তাকে দেওয়া হলো। আত্মীয়তার সূত্রে শুধু একটি পরিচিতি ছিল এবং মাঝে মাঝে তিনি যখন জগন্নাথ কলেজে পড়তেন ঢাকায় আইএ, তখন ঢাকায় আসলে মাঝে মাঝে দেখা হতো, কথা হতো, কিন্তু প্রকৃত অর্থে রাজনৈতিক এবং আরো ঘনিষ্ঠতা হলো উনি আইএ পাস করে যখন বিএম কলেজে বরিশালে বিএতে ভর্তি হলেন, তখন সার্বক্ষণিকভাবে